সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী বুধবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শীর্ষ স্তরের হামলা চালিয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হাইফা অঞ্চলে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তিনি নিশ্চিত করেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং ইসরায়েলি ইন্টারসেপশন সিস্টেমগুলো এটি প্রতিহত করতে ব্যর্থ হয়। তিনি বলেন, এই হামলার ফলে বসতি স্থাপনকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২০ লাখেরও বেশি ইসরায়েলি তড়িঘড়ি করে আশ্রয় কেন্দ্রে ছুটে যান। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট তেল আবিবের আরেকটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে। ইয়াফা শ্রেণীর ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানান ব্রিগেডিয়ার সারি। তিনি বলেন, মার্কিন মদতে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তার জবাবে এবং ফিলিস্তিনি জনগণ ও তার সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই হামলাগুলো চালানো হয়। হুথি আনসার আল্লাহর সামরিক মুখপাত্র নিশ্চিত করেন, কোনো প্রতিবন্ধকতাই তাদেরকে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। এদিকে মঙ্গলবার বিকালে উত্তর ইয়েমেনের সাদা, পশ্চিম ইয়েমেনের কামারান আইল্যান্ড ও আল সালিফে ৪ দফা হামলা চালায় মার্কিন বাহিনী। হাজ্জাহ প্রদেশে শত্রুতামূলক মিশন পরিচালনার সময় আনসার আল্লাহ যোদ্ধারা একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার পর এই হামলা চালায় মার্কিন বাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল দিয়ে মার্কিন ড্রোন ভূপাতিত করা হয় বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। আরও এক ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। টাইম ইজ রানিং আউট সিরিজের অংশ হিসেবে ওমরি মিরানের এই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে মিরান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সমর্থকদের তীব্র সমালোচনা করে বলেন, তারা বন্দীদের বিষয়ে আমলেই নিচ্ছেন না, আর ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালানোর কারণে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছি। তিনি জোর দিয়ে বলেন, এই সামরিক অভিযান বন্দীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, অথচ নেতানিয়াহু বলছেন তিনি বন্দীদের মুক্ত করতে চান। মিরান ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহুর কথা বিশ্বাস করবেন না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানান, তিনি যেন বন্দীদের ঘরে ফেরাতে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেন। ভিডিওতে এই বন্দী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের চালানো অভিযানের জন্য নেতানিয়াহু, মন্ত্রী ইতামার বেন গাভির, বেজালেল স্মোট্রিচ ও রন ডারমারকে দায়ী করেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কারণেই আমি এখানে, আপনাদের কারণেই আমরা সবাই এখানে, আপনাদের কারণেই দেশ আজ ধ্বংস হতে চলেছে। গাজা উপত্যকায় হামাসের টানেল ব্যবস্থা মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দখলদার বাহিনীর সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেই দিকে ইঙ্গিত করে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতা চামচ দিয়ে সমুদ্র সেচার মতো। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন। এক সাক্ষাৎকারে আভি বলেছেন, গাজায় এখনও হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করেছে। ইসরায়েলি এই বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল। এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী। আশকেনাজির মতে হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যান এবং এ ঘটনা একই দিনে বহুবার ঘটে। এর জন্য ইসরায়েলি বাহিনীর সতর্কতা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, তাদের পক্ষে কি সবসময় সজাগ এবং সতর্ক থাকা সম্ভব? এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার রাফা এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ ব্রিগেড হল ব্রিগেড 205। বিভিন্ন অসুবিধার কারণে এই ব্রিগেডের মাত্র 60% বাহিনী দায়িত্ব পালন করছে। গাজা উপত্যকায় বৃহৎ আকারের সামরিক অভিযানের বিলম্বের কারণ হল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা। আশকেনাজি বলেন, ইসরায়েলি বাহিনী সেনার ঘাটতি সহ অসংখ্য সমস্যার মুখোমুখি। এখন তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চান, তবুও এটি বিপজ্জনক, কারণ এতে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আঘাত করতে বাধ্য হবেন।
আর এই ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে আরও বিপন্ন করে তুলবে। নেতানিয়াহু যখন গাজায় গণহত্যায় ব্যস্ত, তখন ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের এরই মধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। খবরে বলা হয়, মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতাউল, বেইতমের ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনগণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে 9 জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক নাগরিক। তিনি বলেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় 25 কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। খুব দ্রুত বাতাস দূষিত হয়ে পড়ছে। তিনি আরও জানান, 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর আগুন নেভানোর চেষ্টা করছেন। তাদের সঙ্গে সেনা সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। তাদের সঙ্গে আছে ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা ও পুলিশ। সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন। এমন সময় ইসরায়েলে ভয়াবহ দাবানলের এই ঘটনা ঘটল যখন নেতানিয়াহুর পুরো প্রশাসন ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধে ব্যস্ত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছেন পশ্চিমাদের দালাল হিসেবে পরিচিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রামাল্লায় এক বক্তব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করে তিনি ইসরায়েলি বন্দীদের, বিশেষ করে আমেরিকান ইসরায়েলি বন্দী অ্যাডেন আলেকজান্ডারের মুক্তি দাবি করেন। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটাই হামাসের বিরুদ্ধে আব্বাসের সবচেয়ে কঠোর মন্তব্য। আব্বাসের এমন মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে হামাস। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে। 2007 সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটি শাসন করছে হামাস। তার আগে হামাস ফিলিস্তিনের নির্বাচনে জয়ী হলেও পশ্চিমাদের যোগসাজশে মাহমুদ আব্বাস পুরো ফিলিস্তিনের শাসনভার গ্রহণ থেকে হামাসকে বঞ্চিত করেন। তখন থেকে হামাস ও মাহমুদ আব্বাসের সম্পর্ক চরম তিক্ততায় রূপান্তরিত হয়। পশ্চিমাদের চাওয়া অনুযায়ী ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ওপর দমন পীড়ন চালিয়ে আসছেন মাহমুদ আব্বাস। এ কারণে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে আব্বাসের সম্পর্ক সাপে নেউলে। এই প্রেক্ষাপটে মাহমুদ আব্বাস বলেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে। হামাসের উদ্দেশ্যে তিনি বলেন, কুত্তার বাচ্চারা যাদের আটকে রেখেছ তাদেরকে ছেড়ে দাও, তাদের সুযোগ দেওয়া বন্ধ করো এবং আমাদের মুক্তি দাও। তোমাদের কারণে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার অজুহাত পেয়েছে। আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 100 জনেরও বেশি আহত হয়েছেন। রাতভর গাজায় হামলার মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা 51,305 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও 105 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,17,096 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজার মিডিয়া অফিসের আপডেট তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা 61,700-এরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার মানুষ আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায়
এই পর্যন্ত ১,৯২৮ ফিলিস্তিনি নিহত এবং ৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের মতে বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।